ক্লাস 8 স্টুডেন্টস, আমি তোমাদের অলোক স্যার বলছিলাম। তোমাদের একটা ইংলিশের ক্লাস নেব, সেটা ন্যারেশন চেঞ্জের ওপরে। তোমাদের চ্যাপ্টার 8-এর যে চ্যাপ্টারটা হলো দ্য হ্যাপি প্রিন্স, সেই চ্যাপ্টারের একটা নাটকের আকারে আছে ওই চ্যাপ্টারটা, অস্কার ওয়াইল্ডের লেখা দ্য হ্যাপি প্রিন্স। তো ওইটার 8B অ্যাক্টিভিটিতে এই ন্যারেশন চেঞ্জের উল্লেখ আছে, এবং তার আগে ন্যারেশন চেঞ্জ সম্পর্কে কিছুটা আইডিয়া তোমাদের দেওয়া হয়েছে। তো ন্যারেশন চেঞ্জকে অন্যভাবে বলা হয় রিপোর্টিং। দেখো, একটা বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ রিপোর্টিংয়ের ওপরে হেডলাইনে আছে ন্যারেশন বা রিপোর্টিং। তো উক্তি পরিবর্তন, রিপোর্টিং কেন বলা হয় সেটাই বোঝাচ্ছি। যখন হয়তো দুজনের কথোপকথন হচ্ছে, তখন একজন অপরজনকে যে কথাটা বলছে তার মুখের যে কথাটা, সেটাকে প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট ন্যারেশন বলে। মানে সে যে কথাটি মুখ থেকে বলছে, এবার তৃতীয় কোনো ব্যক্তি, থার্ড পার্সন কেউ যদি সেটাকে শুনে অন্য কারোর কাছে ব্যাপারটাকে আবার বলতে যায়, তখন সেটা কথাটা একটু পাল্টে যায়। যেমন হয়তো রাম শ্যামকে বলল যে আমি বাড়ি যাব। সেই কথাটা তুমি যখন শুনলে, তখন তোমার বন্ধুকে যখন সেটা বলছো, তখন তুমি বলবে যে রাম বলছিল শ্যামকে যে সে বাড়ি যাবে। তো রামটা সে হয়ে গেল, কিন্তু ওখানে ডাইরেক্ট ন্যারেশনে সেটা ছিল আমি বাড়ি যাব। তো এইভাবে প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তিত হয়ে যায়। এবার ন্যারেশন চেঞ্জের প্রকরণ নিয়ে আলোচনার আগে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ডাইরেক্ট যে ন্যারেশন, সেই ন্যারেশনের 3টে ফিচার আছে, মানে 3টে মূল বৈশিষ্ট্য রয়েছে, যেটা তুমি ফিজিক্যালি বা চেহারা দেখেই সেটাকে চিনতে পারবে। প্রথমত, ডাইরেক্ট ন্যারেশনে ডবল কোটেশনের মধ্যে থাকে, যে প্রত্যক্ষ উক্তিটা সেটা ডবল কোটেশনের মধ্যে থাকে। আর বাইরে যে অংশটা থাকে, সেইটা যে ভার্ব পোর্শনটা, সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো এই ভার্বটার পরে যদি শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব থাকে, তাহলে তারপরে, অথবা সাবজেক্ট ভার্বের পরে যদি কোনো অবজেক্ট থাকে, কাউকে বলছে এরকম থাকে, তাহলে তারপরে কমা বসবে। 2 নম্বর গেল। আর 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে ওই ডাইরেক্ট ন্যারেশনটার প্রথম অক্ষরটা সব সময় বড় হাতের হবে বা ক্যাপিটাল লেটার হবে। এই 3টে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি ডাইরেক্ট ন্যারেশনে। এবার ডাইরেক্ট ন্যারেশন কিছু উদাহরণ তোমাদের সেই 8 চ্যাপ্টারের, যেটা বললাম দ্য হ্যাপি প্রিন্স অস্কার ওয়াইল্ডের লেখা, সেই অ্যাক্টিভিটি 8Bতে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, এবং সেগুলো এক্সারসাইজের মতো দেওয়া হয়েছে। সেগুলোর আলোচনায় আসব। তার আগে তোমাদের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে আরও বহু কিছু জ্ঞাতব্য রয়েছে, সেই বিষয়গুলো চর্চা করি। প্রথমত, ন্যারেশন চেঞ্জ করতে গেলে, ন্যারেশন চেঞ্জ হওয়ার সময় দেখো 2 নম্বর পয়েন্টে বোর্ডে লেখা রয়েছে লিঙ্কার। তো লিঙ্কারের প্রয়োগ হয়। লিঙ্কার মানে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কারটা লাগে দ্যাট, মানে মাঝখানে ওটা বসে। ওটা কীভাবে বসবে সেটা দু একটা প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো। প্রোনাউন চেঞ্জ হয়। প্রোনাউন চেঞ্জ মানে বাইরে, যেমন ওই রাম শ্যামটা বলছিলাম, আই শ্যাল গো হোম রাম হয়তো বলেছিল, সেই আইটা হি হয়ে গেছে। এই যে প্রোনাউন চেঞ্জ, এইটাও একটা ন্যারেশন চেঞ্জের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর 3 নম্বর হলো ভার্ব চেঞ্জ। ভেতরের যে টেন্স অফ ভার্বের যে টেন্স, ক্রিয়ার কালেরও পরিবর্তন হয়। সেই পরিবর্তন হওয়ার কিছু পন্থা পদ্ধতি আছে, সেইগুলো আমরা বলবো। তার আগে দেখো, বোর্ডটা যদি লক্ষ্য করো, যখন 3 নম্বর পয়েন্টে আছে, হোয়েন রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট অর ফিউচার টেন্স। রিপোর্টিং ভার্বটা যখন, মানে যেটা সেড এরকম থাকে,
রাম সেড টু রাম সেড টু শ্যাম, এই যে সেডটা, এই রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট বা ফিউচার টেন্সে রয়েছে, মানে রাম সেজ অথবা রাম উইল সে, এই জাতীয় যদি থাকে, তখন ভেতরের টেন্সের পরিবর্তন হবে না। ভেতরের টেন্স যেমন ছিল তেমন থেকে যাবে। সেটা পাস্টের ইনডেফিনিট হোক, সেটা ফিউচারের কন্টিনিউয়াস হোক, সেটা প্রেজেন্টের পারফেক্ট হোক, ভেতরের যে ভার্ব, সেই ভার্বের কোনো রকম পরিবর্তন হবে না। এটা একটা আবশ্যিক শর্ত। আর যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে, যেমন সেড বললাম, বা টোল্ড থাকলো, আস্কড থাকলো, যাই থাকলো, তো তখন রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে রয়েছে, তখন কিন্তু ভেতরের ভার্বের টেন্সের অনিবার্যভাবে পরিবর্তন হবে। পরিবর্তনটা হওয়ার একটা বিশেষ নিয়ম আছে, সেই নিয়মগুলো খুব মন দিয়ে শোনো। সেটা হলো, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাও আসবে, এটাও বলে রাখি যে তোমাদের যে ধরনের বাস্তব জীবনে বা পরীক্ষায় যে ধরনের ন্যারেশন চেঞ্জের সম্মুখীন তোমরা হয়ে থাকো বা হবে, সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। তো সেই পাস্ট টেন্সে থাকলে ভেতরের টেন্স পরিবর্তনের, ভার্বের টেন্স পরিবর্তনের একটা অনিবার্যতা এসে পড়ে। তো সেই অনিবার্যতার সাপেক্ষে বলি, সেটা কিভাবে হয়? সেটা এই হয়, ভেতরে যে টেন্স থাকবে প্রেজেন্টের অথবা ফিউচারের, তার করেসপন্ডিং পাস্ট হবে। কি বললাম? যদি প্রেজেন্টের ইনডেফিনিট থাকে ভেতরে, সেটা পাস্টের ইনডেফিনিট হবে। যদি ফিউচার ইনডেফিনিট থাকে, সেটাও পাস্ট ইনডেফিনিট হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। ভেতরে যদি ফিউচার কন্টিনিউয়াস থাকে, সেটাও পাস্ট কন্টিনিউয়াস হবে। এইভাবে প্রেজেন্টের যা যা থাকবে, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে সেটাও হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারেরও যা যা থাকবে, সেই করেসপন্ডিং পাস্ট হয়ে যাবে ইনডাইরেক্ট ন্যারেশনে। এবার তুমি বলতে পারো যে যদি প্রথম থেকেই পাস্ট ইনডেফিনিট থাকে ভেতরে, তাহলে কি হবে? ওখানে বলা হয় খুব সংক্ষেপে, 1টা 3 হয় আর 2টা 4 হয়। 1টা 3 হয় মানে, 1টা 3 হয় মানে এই ব্যাপার যে পাস্ট ইনডেফিনিটটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, আর পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। তো ঘটনা হলো কি, যদি প্রথম থেকেই পাস্ট পারফেক্ট থাকে, যদি 3এই থাকে, তাহলে কি করবো স্যার? তাহলে ওটা পরিবর্তন হবে না, ওটা একই থেকে যাবে। পাস্ট পারফেক্ট তো পাস্ট পারফেক্টই থেকে যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রথম থেকে ছিল ডাইরেক্ট ন্যারেশনে, তো ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থেকে যাবে। এটা হলো যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, তাহলে ভেতরের ভার্ব পরিবর্তনের পন্থা পদ্ধতিটা। এরপরে টাইম প্লেসের এক্সপ্রেশনের কিছু পরিবর্তন হয়। এটার একটা চার্ট আছে, সেটাকে সম্পূর্ণ মনে রাখতে পারলেই ভালো হয়। তো আমি সেটা যথাসাধ্য বলে দেওয়ার চেষ্টা করছি, একটু আমাকে সময় দাও। তো যেমন সেটা তোমার কীভাবে হয়, নাউটা দেন হয়ে যায়, এগোটা বিফোর হয়ে যায়, টুডেটা দ্যাট ডে হয়, টু নাইটটা হয় দ্যাট নাইট, টুমরোটা হয় দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে হয় দ্য প্রিভিয়াস ডে, কেমন, লাস্ট নাইট হয় দ্য প্রিভিয়াস নাইট। এইভাবে হেয়ারটা হয় দেয়ার, হেন্সটা হয় দেন্স, HENC হেন্স, এটা হয় THENC দেন্স। আর দিস দ্যাট হয় দিজ, যেটা THEAC, এইগুলি, সেগুলো দোজ হয়ে যায়, ওইগুলো। হ্যাঁ, দাস যেটা, সেটা দ্যাট ওয়ে, এটাও খেয়াল রাখতে হবে, এটা বেশ একটু আনকমন। আর দাসটা কখনো কখনো শো হয়, কামটা গো সাধারণত হয়, কিন্তু সব সময় হয় না। কামটা সব সময় গো হবে এরকম নয়। এই কয়েকটি তোমাদের একদম অনিবার্যভাবে মনে রাখতে হবে। এটা একটা ব্যাপার গেল। আর অন্য একটা জিনিস কিন্তু ছেলেরা খুব ভুল করে, সেটা ইটটাকে দ্যাট করে দেয়। ইটটা কিন্তু কখনোই দ্যাট হবে না। দেখো 1 2 3 4 5 6 নম্বর পয়েন্টে ওটা আমি বলেছি, ইট ডাজ নট চেঞ্জ ইন্টু দ্যাট। এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, অনেকেই ন্যারেশন চেঞ্জ করার সময়
ইটটাকে বদলে দ্যাট করে ফেলে, সেটা কিন্তু হবে না। কেমন? আর অন্য আরেকটা যে বিষয় উল্লেখ করব সেটা হলো টেন্সের পরিবর্তন হয় না হ্যাবিচুয়াল আর ইটারনাল ট্রুথে। হ্যাবিচুয়াল আর ইটারনাল ট্রুথ, হ্যাবিচুয়াল মানে যে কোনো অভ্যাস, অর্থাৎ আমি রোজ চা খাই, অথবা সে সকালে রোজ পড়তে বসে, বিমল রোজ বিকেলে ফুটবল খেলে, ঠাকুমা রোজ ভোরবেলায় গীতা পাঠ করেন, এগুলো হ্যাবিচুয়াল ট্রুথ। আর ইটারনাল ট্রুথ যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এইগুলো হচ্ছে ইটারনাল ট্রুথ, এগুলো শাশ্বত সত্য। তো এইসব শাশ্বত সত্যের কথা যখন আছে, যেমন হয়তো আছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ পন্থা, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হয়তো এরকম বলা হয়েছে। তো তাহলে আমরা উত্তরে এটা লিখব না যে দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস দ্যাট অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি, এটা কখনই বলবো না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজি থেকে যাবে, ওখানে টেন্সের পরিবর্তন হবে না, কারণ ওটা একটা ইটারনাল ট্রুথ, এটাও মাথায় রাখতে হবে। তাহলে হ্যাবিচুয়াল যে ট্রুথ মানে অর্থাৎ অভ্যাসগত যে সত্য সেইগুলো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যেগুলো ইটারনাল ট্রুথ সেগুলো আমাদের পরিবর্তন হবে না, অর্থাৎ ভেতরের টেন্সের ভার্বের টেন্স পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থেকে যাবে, যেমনটি আছে তেমনটি থেকে যাবে। এরপর আসছে মোডাল অক্সিলারিজের কথা। তো মোডাল অক্সিলারিজ যেগুলো, সেগুলো সাধারণভাবে, কোনো কথাটা ভুল লেখা হয়েছে, মডেল লেখা হয়েছে, মোডাল হবে ওটা। মোডাল অক্সিলারিজ নর্মালি রিমেন্স সেম, ওগুলো কিন্তু সাধারণভাবে একই থাকে, যেমন মাস্ট, শুড, উড, এগুলো কিন্তু সাধারণভাবে পরিবর্তন হয় না, কিন্তু কখনো কখনো মাস্টকে ইনডাইরেক্ট নারেশনে হ্যাড টু বলে লিখতে হয়, কখনো কখনো শুডটাকে উড হিসেবে লিখতে হয় পার্সন নাম্বার ওয়াইজ, আর কি হয় উডটাকেও কখনো হয়তো ভাইস ভার্সা করে শুড করে লিখতে হয়। তো এই ব্যাপারগুলো চলতে থাকে। এবার বাইরের যে পার্সন নাম্বার, সেই পার্সন নাম্বার ওয়াইজ কিন্তু এই কথাটাও একটা অতিরিক্ত উল্লেখের দাবি রাখে, যে এতক্ষণ তো বললাম ভেতরে টেন্স পরিবর্তনের ব্যাপারটা, সাথে সাথে এটাও আমাদের বলে রাখি, সেটা হলো যে বাইরে যে যাকে বলছে, বা শুধু হয়তো একজনই বলছে, তো সাবজেক্ট যে অবজেক্টকে বলছে, রাম শ্যামকে বলছে যেমন বলেছিলাম, টিচার হয়তো স্টুডেন্টসদের বলছে, মা হয়তো মেয়েকে বলছে, বাবা হয়তো মেয়েকে বলছে, ছেলেকে বলছে। তো যে যাকে বলছে সেই সাবজেক্ট এবং অবজেক্ট এগুলোর সাপেক্ষে কিন্তু ভেতরের পার্সন নাম্বার চেঞ্জ হবে, এটা অত্যন্ত ভাইটাল, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ভেতরের পার্সন নাম্বার চেঞ্জ হবে কিসের সাপেক্ষে না, বাইরের রিপোর্টিং ভার্ব যার সঙ্গে ওরিয়েন্টেড আছে, যে যাকে কথাটা বলেছে বাইরে, অর্থাৎ কোটেশনের বাইরে যারা রয়েছে, কে কাকে কথাটা বলছে, তার পার্সন নাম্বার অনুযায়ী ভেতরের পার্সন নাম্বারটা বদলাবে, এটা খেয়াল রাখতে হবে। তো এইবার দেখো 9 নম্বর পয়েন্টে লিখেছিলাম টাইপস অফ সেন্টেন্সেস। এই টাইপস অফ সেন্টেন্সেসের ব্যাপারটা তো আরও লোয়ার ক্লাসে তোমরা জেনে এসছো, স্টিল একবার বলে দিই, নিশ্চয়ই তোমরা জানো। প্রথমত হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এর দুরকম থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক, আর একটা হলো নেগেটিভ বা নাবাচক। তো অস্তর্থক আর নস্তর্থক, এই যে হ্যাঁবাচক নাবাচক দুটোই মিলিয়ে হলো অ্যাফার্মেটিভ, যেখানে সেগুলো ফুল স্টপ দিয়ে আমরা প্রকাশ করি। হ্যাঁ, সাধারণ কোনো সত্য ঘটনা বা কিছু বিবৃত করা, এই ধরনের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রয়োগ আমরা হামেশাই করে থাকি। পরবর্তীতে 2 নম্বর আসছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসাসূচক বা প্রশ্নবোধক যে বাক্য, সেই প্রশ্নবোধক বাক্যের তো এটা অনেক ধরনের প্রশ্ন হতে পারে, হ্যাঁ না দিয়ে উত্তর হতে পারে, অথবা কোনো পার্টিকুলার ডিটেল প্রশ্ন কিছু করা হচ্ছে, এই যে মানে WH কোনো ওয়ার্ড সহ প্রশ্ন, এরকম হতে পারে। তো এই ধরনের নানা রকমের প্রশ্ন, তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ফিজিক্যাল লেভেলে, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক থাকবে, লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে। তো এটাই হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। থার্ড টাইপ হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা বলি অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্যটা ইম্প্যারেটিভ সেন্টেন্সেসের বৈশিষ্ট্য হলো যে সেগুলো
অনুজ্ঞা কথাটা একটা বড় কথা, তার মধ্যে অনেক কিছু বিধৃত আছে। সেগুলো হলো আদেশ, অনুরোধ, পরামর্শ, উপদেশ, উপরোধ, এইসবগুলো। এই সমস্ত মিলিয়ে হচ্ছে তোমার, বা প্রস্তাব এগুলোকেও এতে আনা হয়। প্রপোজাল যেগুলো, সেগুলো মানে এতে ইম্পারেটিভের মধ্যেই ফেলা হয়। তো ইম্পারেটিভ একটা ওয়াইড ব্যাপার, অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্য। যেমন আমায় এক গ্লাস জল এনে দেবে, অনুগ্রহ করে এনে দেবে, এরকম প্লিজ করে আমরা বলি। আবার হয়তো বাবা বকুনি দিচ্ছেন তোমাকে যে এই রোদে ঘোরাঘুরি করিস না, সেটাও একটা আদেশ সূচক। অথবা হয়তো যিনি কমান্ডার তিনি হয়তো তার সোলজার্সদের বলছেন যে হল্ট, হ্যাঁ, তিনি সেখানে তাদেরকে কমান্ড করছেন বা অর্ডার দিচ্ছেন। সেগুলো সবই কিন্তু ইম্পারেটিভ বাক্যের উদাহরণ। পরবর্তীতে আমরা 4 নম্বর বাক্য আমরা পাই অপটেটিভ। অপটেটিভ হচ্ছে প্রার্থনামূলক বা ইচ্ছামূলক, কোনো উইশ বা কোনো প্রেয়ার এরকম কিছু বোঝায়। ঈশ্বর তোমার মঙ্গল করুন, যে তুমি রাজা হও, হ্যাঁ। অথবা আমরা বার্থডে উইশ করি, হ্যাঁ, বা তোমরা অনেক সময় গুড মর্নিং ইত্যাদি করো। তো সেই সবগুলোই কিন্তু অপটেটিভ বা ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্যের অন্তর্গত। আর আর লাস্টে হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্যের জানো, অ্যালাস বা এই ধরনের যে হুররে ইত্যাদি করে যেগুলো আমরা প্রয়োগ করে থাকি, তারপরে বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার হয়। যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, যে একটা উল্লাস প্রকাশক শব্দ করে হুররে বলে বলা হচ্ছে যে আমরা ম্যাচটা জিতে গেছি। অথবা হচ্ছে অ্যালাস আই অ্যাম আন্ডান, মাই ক্যাট ইজ নো মোর। অথবা বলা হচ্ছে তো হায় হায়, মানে আমার সর্বনাশ হয়ে গেল, আমার বেড়ালটা মারা গেছে। তো এই জাতীয় যে বিস্ময় প্রকাশক যে বাক্যগুলো, সেই বাক্যগুলো হচ্ছে তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরেকটা টাইপ আছে, 6 নম্বর টাইপ, দ্যাট ইজ লাস্ট। সেটা খুব কম প্রয়োগ হয়, সেটা হচ্ছে এমফ্যাটিক বাক্য। এমফ্যাটিক বাক্যে কী করা হয়? এমফ্যাটিক বাক্যে খুব কিছু সংকল্প বা কিছু খুব দৃঢ়তার সঙ্গে জোর দিয়ে বলা হয়। কেমন জোর দিয়ে বলা? যেমন আমি বাণিজ্যতে যাবই, অথবা আমি অবশ্যই এটা করব, আমি অবশ্যই রসগোল্লা খাবো, খুব একটা জোর দিয়ে হয়তো বলছো। তো সেটা অবশ্যই এমফ্যাটিক বাক্যের পর্যায়ে। ওটা খুব রেয়ার ওকেশন তার ব্যবহার হয় বা ইউজ হয়। সুতরাং ওটা নিয়ে আমাদের খুব একটা ভাববার নেই। বাকি যে 5 রকম বললাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্প্যারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি, এই 5 ধরনের বাক্যের ন্যারেশন চেঞ্জের প্রকরণ কিন্তু আলাদা আলাদা আছে। আমি আজকে চেষ্টা করব তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে এবং দু একটা উদাহরণ নিয়ে আলোচনা করব। আর সময় পেলে ইন্টারোগেটিভ বাক্যের ন্যারেশন চেঞ্জ নিয়েও একটু কথা বলবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে যেটা বলছিলাম, সেটা তোমার ওই লিঙ্কার দ্যাটের প্রয়োগটা হয়, হ্যাঁ। এবার তোমাদের সেই টেক্সট বইয়ে চলে যাচ্ছি। টেক্সট বইয়ে যেটা ছিল, প্রথমেরটা ছিল দ্য টিচার সেড টু দ্য স্ট্যাচু। এটা তোমাদের পেজ নাম্বার 83 দেখলে বুঝতে পারবে। অর্থাৎ সেই তোমাদের 8 নম্বর চ্যাপ্টারের অ্যাক্টিভিটি 8B থেকে আমি বলছি। তো সেখানে বলা হচ্ছে দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু। সোয়ালো স্ট্যাচুকে বলল, আই অ্যাম স্টেইং উইথ ইউ, আমি তোমার সঙ্গে থাকছি। এখানে টেন্স সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা না থাকলে ভয়েস চেঞ্জ বলো অথবা ন্যারেশন চেঞ্জ, সেগুলো কিন্তু করতে পারা খুব মুশকিল। সেই জন্য আমি বারবার তোমাদের বলি যে টেন্সের ওপর তোমাদের একটা আলাদা কন্ট্রোল রাখা উচিত এবং টেন্সটার উপর মাস্টারি রাখা উচিত। ইউ হ্যাভ টু বি এ মাস্টার অফ টেন্স। তো তোমাকে একজন ভালো টেন্সের ওপরে দখল রাখতে হবে, সেরকম একজন হয়ে উঠতে হবে যে যখন আমি তোমায় জিজ্ঞেস করবো তখনই তুমি সেটা যেন ফটাফট বলতে পারো। হয়তো জিজ্ঞেস করলাম তোমাকে এটা কোন টেন্সে আছে, ভেতরের যে ডাইরেক্ট ন্যারেশনের যে অংশটা, দ্যাট পার্ট, অর্থাৎ আই অ্যাম স্টেইং উইথ ইউ, এটা কোন এতে আছে, টেন্সে আছে। তো এটা তোমাকে কনফিডেন্টলি বলতে হবে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। আই অ্যাম স্টেইং উইথ ইউ স্ট্রাকচার দেখেই তোমার ধরে নিতে হবে, কারণ সাবজেক্টের পর বি ভার্বের প্রয়োগ হয়েছে এবং মূল ভার্বের পরে আইএনজি যোগ হয়েছে। তো সুতরাং আনডাউটেডলি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। এবং আমি যখন নিয়ম বলছিলাম যে যখন হোয়েন রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, তখন এটা ন্যারেশন চেঞ্জ করার যে পদ্ধতি তোমায় বলছিলাম, সেই পদ্ধতির মধ্যে আমি বলে গেছিলাম যে করেসপন্ডিং পাস্ট হয়। অর্থাৎ যেহেতু বাইরের সেড আছে, পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্ব, সেই জন্যে ভেতরের যে
সাবজেক্টের টেন্স মানে ভার্বের যে টেন্স আছে সেই টেন্সটা কিন্তু অ্যাকর্ডিংলি বদলাবে। কিভাবে না, যেহেতু বাইরে রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্সে আছে, সুতরাং ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তো যদি ডু ভার্ব দিয়ে আমি একবার তোমাদেরকে মনে করিয়ে দিই যে ডু ভার্ব দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসের কনজুগেশনটা হচ্ছে, আই হোপ তোমরা বলতে পারবে, স্টিল আমি রিপিট করি, আই এম ডুইং, উই আর ডুইং, ইউ আর ডুইং, ইউ আর ডুইং, হি সি ইট ইজ ডুইং, দে আর ডুইং। আর এর করেসপন্ডিং যে পাস্ট কন্টিনিউয়াসেরটা সেটা হলো এরকম, আই ওয়াজ ডুইং, উই ওয়্যার ডুইং, ইউ ওয়্যার ডুইং, ইউ ওয়্যার ডুইং, হি সি ইট ওয়াজ ডুইং, দে ওয়্যার ডুইং। এক্স্যাক্টলি তাই। তো তোমাকে এবার দেখতে হবে যে আমি যেটা বলেছিলাম বাইরের যে পার্সন নাম্বার আছে সেই পার্সন নাম্বারের মানে উপর নির্ভর করে, ডিপেন্ড করে, হ্যাঁ, মানে ওরাই কন্ট্রোল করছে ভেতরের যে পার্সন নাম্বারটাকে বদলাবে। তো ভেতরের পার্সন নাম্বার কীভাবে বদলাবে? সোয়ালো দেখো সেও থার্ড পার্সন, স্ট্যাচু সেও কিন্তু থার্ড পার্সন। তো আই অ্যাম স্টেইং উইথ ইউ, এখানে কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো, এখানে কে কথাটা বলছে? সোয়ালো বলছে স্ট্যাচুকে। তো এখানে আইটা আসলে ইন্ডিকেট করছে সোয়ালো। তো মানে সেটাও চেঞ্জ হয়ে থার্ড পার্সন যেহেতু বাইরে ছিল ওটাও হি, বা যেহেতু মনুষ্যতর প্রাণী সেই জন্য হি এর বদলে ইট হতে পারে। কিন্তু এখানে তোমাদের নাটকের সাপেক্ষে যেহেতু তাকে একটা বিশেষ ক্যারেক্টার হিসেবে একটা বিশেষ মর্যাদা বা গুরুত্ব দেওয়া হয়েছে, সেই জন্য তাকে হি বলে অনায়াসই উল্লেখ করতে পারো। তো সেই জন্য সেটা বলতে পারো যে দ্য সোয়ালো টোল্ড সেড টু, এটাকে ব্রিফ করে আমরা টোল্ড বলে বলি, এটাও বলে রাখি। দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট, লিঙ্কারটা যোগ করলে তাহলে কী হলো? দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম। এখানে দেখো হি আর হিম এই দুটো যে করে ফেললাম, এতে তো করে ব্যাপারটা একটু ঘেঁটে গেল, ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে গেল, এবং যিনি পরীক্ষক বা যিনি চেক করবেন উত্তরপত্র তিনি তো একটু বিভ্রান্ত হবেন যে কোনটা হি আর কোনটা হিম, তোমরা কোনটা কাকে কি বলতে চাইছো। তো সেটা তোমার ব্র্যাকেটে এই জাতীয় ক্ষেত্রে মেনশন করে দেওয়াটা ওয়াইজ, যে হি ওয়াজ এই হিটা হলো আসলে সোয়ালো, তো হি এর ব্র্যাকেটে সোয়ালো লিখে দাও। আর ওখানে হি ওয়াজ স্টেইং উইথ হিম, হিমের ব্র্যাকেটে প্রিন্স লিখে দাও, স্ট্যাচু লিখে দাও, রাদার স্ট্যাচু আছে তো স্ট্যাচু লিখে দাও। ব্যাপারটা গণ্ডগোলটা সেখানেই তাহলে মিটে যায়। তুমি যে কনফিডেন্টলি বিষয়টা জানো সেটা জানানোর দায়িত্ব কিন্তু তোমার, তাই না? তো সুতরাং ব্যাপারটা তাহলেই স্যার বুঝতে পারবেন যে এটা আসলে ওর ঠিকঠাক ধারণা আছে যে কীভাবে প্রোনাউনটা চেঞ্জ করতে হয়। এরপরে যেটা আছে মাই মাদার সেড টু হিম, সেড টু মি, এটা কিন্তু আছে তোমার ইম্পারেটিভে, পরেরটা তারপরেরটা আছে তোমার এক্সক্লেমেটরিতে, রাজা সেড ও ইত্যাদি করে। পরেরটা আছে দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল, এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সে আছে, দেখতে পাচ্ছ, মে গড ব্লেস ইউ, দেখো ইচ্ছামূলক প্রার্থনামূলক বলেছিলাম। আর দ্য ম্যান সেড টু হিম গো অ্যাওয়ে, চলে যাও, এখানেও কিন্তু অর্ডারের গল্প আছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার ইম্পারেটিভ বাক্য। সুতরাং এখানে আমরা আর সেইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স পাচ্ছি না। তো সেই জন্যই আমি একটু অন্যত্র চলে যাচ্ছি, অন্য বইয়ের সাহায্য নিয়ে আমি চেষ্টা করছি তোমাদের আরও দু একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ আলোচনা করে নিতে, তাহলে পরে তোমাদের একটু আইডিয়াটা ক্লিয়ার হবে। তো দেখো সেরকম একটা উদাহরণ বলি, হি সেড আই অ্যাম বিজি, এর উত্তর তাহলে কী হবে? যে হি সেড দ্যাট হি ওয়াজ বিজি, একটু সহজতর জিনিস দিয়ে প্রথম বললাম, হ্যাঁ। অথবা ধরো সলিল সেড আই ডু নট লাইক মিল্ক ইন মাই টি, সলিল বলল আমি আমার চায়ের মধ্যে দুধ পছন্দ করি না, তাহলে কী হবে? সলিল সেড দ্যাট হি ডাজ নট লাইক মিল্ক ইন হিজ টি। এটা কেন এরকম হলো বলো তো? এটা ডিড নট কেন হলো না? কারণ এটা সেই হ্যাবিচুয়াল একটা ট্রুথ, সে পছন্দ করে না, এটা তার একটা অভ্যাসগত সত্য। সুতরাং কতগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে। দেখো দুম করে তুমি যদি এটা করে দাও যে সলিল সেড দ্যাট হি ডিড নট লাইক মিল্ক ইন দ্য টি, ইন হিজ টি, মাইটাই হিজ হয়েছে। তো এইখানে কিন্তু সাধারণভাবে তোমার মনে হতে পারে টেকনিক্যালি আমি তো ঠিকই করেছি, টেকনিক্যালি কই তো আমি তো কিছু ভুল করিনি, কিন্তু দেখো যেহেতু এটা হ্যাবিচুয়াল ট্রুথ সেই জন্য কিন্তু তোমার জন্য একটা ফাঁদ পাতা আছে। সুতরাং তুমি যদি সতর্ক না হও তাহলে পরে মুশকিলে পড়ে যাবে। পরে একটা আবার বলছে, ধরো সলিল সেড টু হিজ ফ্রেন্ড ইউ আর ইল, সবই আমি ডাইরেক্ট ন্যারেশানে বলছি। সলিল তার বন্ধুকে বলল আরে তুমি তো অসুস্থ, ইউ আর ইল। তো তাহলে তার কী হবে? যে এখানে কিন্তু আর হ্যাবিচুয়াল এর ব্যাপারটা নয়, অসুস্থতার মানুষ অভ্যাসবশত হয় না, বা সেটা তার
হ্যাবিচুয়াল ট্রুথের কোনো গল্প নেই। তো সলিল টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি ওয়াজ ইল, এটা হবে। অথবা আই সেড টু ইউ আই ডোন্ট বিলিভ ইউ, মানে আমি তোমায় বললাম আমি তোমাকে বিশ্বাস করি না। তো আই সেড দ্যাট আই ডিডন্ট বিলিভ ইউ, এরকম হতে পারে। তো এই জাতীয় আমরা অনেক উদাহরণ নিয়ে অনায়াসেই আলোচনা করতে পারি। যেমন একটু অন্যরকম উদাহরণে যাই। দ্য বয় সেড আই উইল ডু দ্য ওয়ার্ক নাও। হ্যাঁ, দ্য বয় সেড দ্যাট, যখন কেউ কাউকে বলছে তখন টোল্ড হয় সেডটা, যখন শুধু একজনই থাকে তখন ওটা সেডই থেকে যায়, এটা মনে রাখবে। তা দ্য বয় সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, কী হবে নাওটা, দেন, নাওটা চেঞ্জ হয়ে দেন হবে, এটা বলেছিলাম। ইটটা চেঞ্জ হয়ে দ্যাট হয় না, এটাও যেমন মনে রাখতে হবে, কিন্তু যেগুলো চেঞ্জ হয়ে যা হয় সেগুলো কিন্তু মনে রাখা জরুরি। যেমন আবার অন্য একটা উদাহরণ ধরো, হি সেড আই শ্যাল গো টু দিল্লি টুমরো। এই টুমরোটা কীরকমভাবে চেঞ্জ হবে, যদি খেয়াল করে শুনে থাকো মনে পড়বে যে হি সেড দ্যাট হি উড, আই শ্যাল ছিল, আইটা ওই বাইরের হিয়ের জন্য থার্ড পার্সনের প্রভাবে ভেতরের পার্সন নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে প্রোনাউনটা হি হয়ে গেল। আর হিয়ের সাথে শ্যাল লাগে না, উইল লাগে। আই শ্যাল ডু, উই শ্যাল ডু, ইউ উইল ডু, হি সি ইট উইল ডু, দে উইল ডু, এই কনজুগেশন তোমরা জানো। তাহলে তার পাস্ট ফর্ম কী হবে, উড। তাহলে কী দাঁড়ালো, হি সেড দ্যাট হি উড গো টু দিল্লি দ্য নেক্সট ডে। এভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এরকম আরও একটা উদাহরণ ধরো আমি করতে পারি, যে সেটা হয়তো প্রেজেন্ট পারফেক্টে দিলাম, প্রেজেন্ট পারফেক্ট বদলে কী হয়, করেসপন্ডিং পাস্টে বলেছিলাম, অর্থাৎ সেটা পাস্ট পারফেক্টে যাবে। যেমন হি সেড আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক ইট, ইট কিন্তু দ্যাট হয় না, আবার বলি, তাহলে কী হবে, হি সেড দ্যাট হি হ্যাড নেভার সিন এনিথিং লাইক ইট, ইট কিন্তু ইটই থাকবে। ওকে, এরকমভাবে এগুলো আমরা করবো। তো যেমন দ্য ইন্সপেক্টর উইল, আরেকটা নিচ্ছি, দ্য ইন্সপেক্টর উইল ভিজিট আওয়ার স্কুল টুডে, ইন্সপেক্টর আমাদের স্কুল ভিজিট করবেন, কেমন? তো এইটুকু হয়তো নাটকের আকারে আছে, স্পিকার একজন বলেছেন দ্য ইন্সপেক্টর উইল ভিজিট আওয়ার স্কুল টুডে, তখন সেটাকে কি করে মানে চেঞ্জ করবে, যে দ্য স্পিকার সেড দ্যাট দ্য ইন্সপেক্টর উড ভিজিট দেয়ার স্কুল, আওয়ারটা দেয়ার হয়ে যাবে, আর টুডেটা কী হবে, দ্যাট ডে। উইলটা হয়ে গেল উড, আওয়ারটা হয়ে গেল দেয়ার, দেয়ার বানান THEIR, আর টুডেটা হয়ে গেল দ্যাট ডে। তো এইভাবে দ্যাট লিঙ্কারের ব্যবহারটা দেখলে। হ্যাঁ, যদি বলি বিমল সেড আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, আমি প্রত্যেক সকালে 1 ঘন্টা করে হাঁটি, তাহলে পরে কী হবে, সেটা কিন্তু ওইভাবে আবার সেই হ্যাবিচুয়াল ট্রুথের প্রশ্নটা চলে আসছে, এবং হ্যাবিচুয়াল ট্রুথের মাধ্যমে আমরা কি করব, যে ওটা পরিবর্তন, ভেতরের ভার্বের টেন্সের পরিবর্তনটা হবে না। তো ফলে তার উত্তর কী হবে, বিমল সেড দ্যাট হি ওয়াক্স ফর অ্যান আওয়ার এভরি মর্নিং, ওয়াক্স, হ্যাঁ আইটা হি হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যেমন প্রেজেন্ট ইনডেফিনিটে S/ES যোগ হয়, সেটাকেই মনে রেখে করতে হবে, সেটা ভুলে গেলে চলবে না। মানে ওটা কখনোই পাস্ট ইনডেফিনিটে চলে যাবে না সাধারণ নিয়মে, হ্যাবিচুয়াল ট্রুথ ওটা। অথবা একটা যদি ইটার্নাল ট্রুথ নিই আমরা, তাহলে সেটা আমরা বলতে পারো যে দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তার উত্তর কী হবে, দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস দ্যাট দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, মুভড নয় কিন্তু মুভস, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলোই আমাদের জানবার আছে বা মনে রাখার মতো বিষয়। আমি আর একটা নিচ্ছি, নীরেন সেড টু মি, একটু এটা কমপ্লিকেটেড, মন দিয়ে শোনো। নীরেন সেড টু মি, নীরেন আমাকে বললো আই শুড বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমার সাহায্য করো আমি তাহলে কৃতজ্ঞ থাকবো। তো এটা ইনার নারেশনে কী হবে, অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে। নীরেন টোল্ড মি দ্যাট হি উড বি গ্রেটফুল ইফ আই হেল্পড হিম, আমাকে বলেছিল, এখানে দেখো ওই ভেতরের শেষের ইউটা চেঞ্জ হয়ে কিন্তু আই হয়ে গেল, ওই জন্যে। এগুলো তুমি লিখে প্র্যাকটিস করলে আরও স্পষ্টভাবে ধরতে পারবে। তো মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা আইডিয়া আমরা পেলাম।
আমি চেষ্টা করব এটাকে আরও বিস্তারিতভাবে তোমাদেরকে প্র্যাকটিস করাতে, আর যাতে তোমাদের আইডিয়া আরও ক্লিয়ার হয়, বা যদি তোমাদের কোথাও আইডিয়ার কিছু বোঝার সমস্যা থাকে আমাকে বলবে, ডেফিনেটলি সেটা নিয়ে আরও পরবর্তী ক্লাসে চর্চা হবে। অন্য যে বিষয়টাও আমি একটু বলবো বলেছিলাম, দ্যাট ওয়াজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কী করে ন্যারেশন চেঞ্জ হয় তার প্রকরণ বা পন্থা পদ্ধতি আবার একটুখানি আলাদা আছে। সেখানে যে ওই রিপোর্টিং ভার্বটা সে বা টেল, বা যে বুলেট দিয়ে লেখা আছে দেখো ইন্টারোগেটিভ বলে, তার তলায় লেখা আছে সে বা টেল থাকলে সেটা চেঞ্জ হয়ে গিয়ে আস্ক অথবা এনকোয়ার অফ বা ওয়ান্ট টু নো এই জাতীয় হয়ে যায়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি সেরকম না থাকে, ধরো ডু ভার্ব দিয়েও প্রশ্ন থাকতে পারে। ডু ভার্ব দিয়ে প্রশ্ন থাকলে পরে সেইখানে কি হয় সেটা বলবো। যদি WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন থাকে সেটা আগে বলি। সেখানে WH বলতে WH ওয়ার্ড কোনগুলো সেগুলো সম্পর্কে নিশ্চয়ই ধারণা তোমাদের আছে। স্টিল একবার বলা যায়, সেটা হচ্ছে যে হোয়াই, হোয়েন, হুইচ, ফেয়ার, হোয়াট, হোয়েন্স, হাউটাকেও WH এর মধ্যে ধরা হয়। তো এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে WH ওয়ার্ড। তো এই WH ওয়ার্ডগুলো তোমাদের যদি থাকে ওই ডাইরেক্ট ন্যারেশন পার্টটাতে, যেখানে প্রত্যক্ষ উক্তিটা, সেইখানে যদি WH ওয়ার্ডটা থাকে তাহলে পরে কিন্তু ন্যারেশন চেঞ্জ করার পরে, অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন করার পরেও কিন্তু সেই WH ওয়ার্ডটা থেকে যাবে। সেই জন্যই বলেছি WH ওয়ার্ডস রিমেন, ওটা ইনট্যাক্ট থেকে যাবে। এবং সেখানে ওই লিঙ্কারটা যোগ হবে না। লিঙ্কারের গল্পটা এক্ষুনি বলছি। সেটা বলা হয়েছে, দেখো আদারওয়াইজ ইফ বা হোয়েদার ইজ ইউজড অ্যাজ লিঙ্কার, অন্যথায় অর্থাৎ WH ওয়ার্ড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু লিঙ্কারের প্রয়োগ করি আমরা। সেই লিঙ্কারটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্যাটের মতো নয়, সেটা আইদার ইফ অথবা হোয়েদার। হোয়েদার বানানটা WHETHER। তো ইফ বা হোয়েদার এই যে কোনোটা আমরা প্রয়োগ করি। বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা ইফটাই প্রয়োগ করে, লেখা সহজতর বলে। তো এটা একটা গেল। আর অন্য আরও দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, যেগুলো বোর্ডে লেখা আছে, সেগুলো মেনশন করা উচিত আমার। ইন্টারোগেটিভ ফরম্যাটটা চেঞ্জ হয়ে অ্যাসার্টিভ ফরম্যাট হয়। ইন্টারোগেটিভ ফরম্যাটটা খেয়াল করবে, পাওয়ার আগে কী হয়, সাবজেক্টের আগে ভার্ব হয়। ডু ইউ লাইক মি, দেখো ইউ এর আগে ডুটা বসেছে। তো সেইভাবে ভার্বটা কিন্তু সাবজেক্টের আগে থাকলে সেটা ইন্টারোগেটিভ ফরম্যাটে থাকে বা স্ট্রাকচারে থাকে। তো সেই ইন্টারোগেটিভ স্ট্রাকচার থেকে আমরা অ্যাসার্টিভ স্ট্রাকচার বা ফরম্যাটে চলে যাব, অর্থাৎ সেখানে সাবজেক্টের পরে ভার্বটার প্রয়োগ হবে। চেঞ্জ আদারওয়াইজ যেমন ন্যারেশন চেঞ্জের হওয়ার কথা বলেছি একদম গোড়ার দিকে, অর্থাৎ বাইরে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে পরে কীভাবে চেঞ্জ হয় সেগুলো যেমন বিস্তারিতভাবে বলেছি। অর্থাৎ প্রেজেন্ট বা ফিউচারে যদি থাকে ভেতরে তাহলে তার করসপন্ডিং পাস্ট হয়, আর যদি পাস্টের ইনডেফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট, এবং পাস্টের কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বা প্রথম থেকেই পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রথম থেকেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ব্যাপারটা ইন এ